আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে আমি ইকবাল সিদ্দিকী কলেজের লাইভ ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম, অভিনন্দন। নিয়ন্ত্রণ অধ্যায়ের ধারাবাহিক আলোচনা হিসাবে আজকে আমি তৃতীয় ক্লাস করছি। তো এই ক্লাসটি উৎপাদন ব্যবস্থা ও বিপণন ক্লাস হওয়ার কথা ছিল, সঙ্গত কারণে আমি সুযোগ পেয়েছি, এজন্য আজকে এই ক্লাসটি করছি। তোমরা আশা করছি খাতা নিয়ে বই নিয়ে রেডি আছো ক্লাসটা উপভোগ করার জন্য। আমি ক্লাসে আলোচনাতেই চলে যেতে চাই। হ্যাঁ, আমরা আজকে নিয়ন্ত্রণের নীতিমালা নিয়ে আলোচনা করব। নীতিমালাটা কি আসলে? নীতিমালা হচ্ছে পূর্ব নির্দিষ্ট একটা পথ নির্দেশক, অর্থাৎ যাকে অনুসরণ করে আমি আমার কার্যক্রমটা পরিচালনা করব। খেয়াল করো, আমরা যখন ব্যবসা প্রতিষ্ঠানে কেউ সফল হয়, তার নীতিকে আদর্শ হিসাবে ধারণ করে আমরা ব্যবসা পরিচালনা করতে চাই। এমনকি যদি কোনো রাজনীতিবিদও সফল হয়ে থাকেন, সে কোন কোন নীতি বা আদর্শকে ধারণ করেছেন, তিনি কোন কোন নীতি বা আদর্শকে লালন করেছেন, তিনি কোন কোন নীতি বা আদর্শের দ্বারা তিনি ব্যবসাটা রাজনৈতিক কার্যক্রমটা পরিচালনা করেছেন, ওই নীতি বা আদর্শের উপর পরবর্তী যারা আছে তারা রাজনীতি করার ক্ষেত্রে তাকে আদর্শ মানে। তো আজকে আমরা নিয়ন্ত্রণের নীতিমালাকে আলোচনা করতে যাচ্ছি। নিয়ন্ত্রণ কার্য সঠিকভাবে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কি কি নীতিমালা থাকা প্রয়োজন, কোন কোন নীতিমালার উপর ভিত্তি করে আমি আমার নিয়ন্ত্রণ কার্যটি সফল করব, অথবা নিয়ন্ত্রণ কার্যটি চালাতে আমার কোন নীতি বা আদর্শকে ধারণ করলে আমি আমার উদ্দেশ্য বা লক্ষ্য সঠিকভাবে অর্জন করতে পারবো। হ্যাঁ, প্রথমেই দেখো লক্ষ্য কেন্দ্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। আসলে নিয়ন্ত্রণ ব্যবস্থাটাই হচ্ছে একটি সুনির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে আমার যে লক্ষ্য বা উদ্দেশ্য থাকবে, ওই লক্ষ্য বা উদ্দেশ্যকে ধারণ করে বা লক্ষ্য বা উদ্দেশ্যকে মেনে নিয়ে আমার কার্যক্রম করতে হবে। যদি কোনো প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্যই না থাকে, তাহলে আমি এই কি নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করব? এজন্য শিক্ষার্থীরা, নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমার একটা সুনির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে, যে লক্ষ্যকে আমি আমার কাজের ক্ষেত্রে কি কি বিচ্যুতি বা সমস্যা হচ্ছে, বা কি সমস্যায় আমরা পড়ছি, বা আমার আদর্শ মান অনুসারে পরিকল্পনা অনুসারে যে লক্ষ্য নির্দিষ্ট হয়েছে, উদ্দেশ্য নির্দিষ্ট হয়েছিল, সে অনুসারে কাজ করতে পারতেছি কিনা তা আমি নিয়ন্ত্রণ করতে পারবো। কিন্তু হ্যাঁ, নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রণের করার ক্ষেত্রে নিয়ন্ত্রণের মধ্যে লক্ষ্য কেন্দ্রিকতা থাকতে হবে একটা নীতিমালা। যদি নিয়ন্ত্রণের লক্ষ্য কেন্দ্রিক না থাকে, তাহলে আমি আমার নিয়ন্ত্রণ ব্যবস্থাটি সঠিক হবে না, ভালো হবে না, সুন্দর হবে না, আমার লক্ষ্য অর্জনে বাধা তৈরি হবে। এখন আসো উপযুক্ততার নীতি। উপযুক্ততার নীতি বলতে শিক্ষার্থীরা কি বুঝো? আসলে উপযুক্ততার নীতি হচ্ছে আমরা যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো করি, এর কাঠামো, উদ্দেশ্য, প্রকৃতি, স্থায়িত্ব বিভিন্নমুখী হয়। আর এই কাঠামো, প্রকৃতি, উদ্দেশ্য, স্থায়িত্বের উপর ভিত্তি করে নিয়ন্ত্রণ প্রক্রিয়াও ভিন্ন হয়। এক এক প্রতিষ্ঠানে এক এক নিয়ন্ত্রণ কৌশল উপযুক্ত হয়ে থাকে। আমি উপযুক্ততার নীতির ক্ষেত্রে একটি কথা বলি। মনে করো শিক্ষার্থীরা, কেউ যদি মসজিদে যায়, সে যদি সাথে এমন ড্রেস আপ পরে যায় যে এটা ওই পরিবেশের সাথে মানায় না, তখন অনেকেই বলে যে এই পরিবেশের জন্য এই ড্রেসটা উপযুক্ত না। অথবা পিয়ানো নিয়ে গেল বা গিটার নিয়ে মসজিদে উপস্থিত, তাহলে দেখো সে জায়গায় সে বেমানান, তার উপযুক্ত না সে পরিবেশের জন্য। আবার যদি তুমি কোনো কনসার্টে যাও, জেমসের কনসার্টেই যাও তুমি, ওই জায়গায় আবার দেখা গেল তুমি যে মাথায় টুপি পাঞ্জাবি পরেছ, তসবিহ হাতে, তাহলে দেখা গেল ওই পরিবেশের জন্য এটা উপযুক্ত না। অর্থাৎ নিয়ন্ত্রণ ব্যবস্থায় এমন কৌশল অবলম্বন করতে হবে যেন আমার ক্ষেত্র, আওতা, পরিধি অনুসারে এটা উপযুক্ত হয়ে থাকে প্রতিষ্ঠানের জন্য। যদি উপযুক্ত না হয়, তাহলে আমি আমার লক্ষ্য অর্জনে বাধাগ্রস্ত হব। তৃতীয় পয়েন্ট আলোচনা করছি, সরলতা। হ্যাঁ, নিয়ন্ত্রণ নীতিমালার মধ্যে, অর্থাৎ যে নীতি বা আদর্শকে লালন করে নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা হবে, তার মধ্যে সরলতা থাকবে। অর্থাৎ যিনি এই কাজটি করবেন, ঊর্ধ্বতন থেকে একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হয়েছে, অধীনস্থ নির্বাহীগণ কর্মীদের উপর ওই নিয়ন্ত্রণ ব্যবস্থাটা কার্যকর করবে।
তো এই কার্যকর করার ক্ষেত্রে যিনি কার্যকর করবেন তিনি যদি এটা না বুঝেন, অর্থাৎ নিয়ন্ত্রণটা যদি সহজ সরল বোধগম্য না হয়, তাহলে তিনি যেমন সঠিকভাবে বুঝতে পারবেন না, তেমনি যারা কর্মী আছে তারাও যদি তাদের উপর যে নিয়ন্ত্রণ ব্যবস্থা, কি নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হচ্ছে ওইটাও যদি তারা সঠিকভাবে সহজভাবে না বুঝে, তাহলে তারাও তাদের কার্যক্রমে সঠিকভাবে পরিচালনা করতে পারবে না। কারণ খেয়াল করো, আমি একটা নিয়ন্ত্রণ কৌশল বলছি, যদি তুমি লেট করে আসো তাহলে তোমার স্যালারি কর্তন হবে। এটা একটা নিয়ন্ত্রণ কৌশল, এটা সহজ সরলভাবে সব কর্মীগণ বুঝতে পারবে। যদি এমন নিয়ন্ত্রণ কৌশল হয় যে আমরা সঠিকভাবে বুঝতে পারবো না, সে যা বলা হয়েছে তা সঠিকভাবে বুঝতে পারছি না, তখন আমরা কি নিয়ন্ত্রণ নিব? অর্থাৎ যদি সে ওইটা সহজভাবে বোঝার কারণে সে কী করলো, সে পরবর্তী দিন সঠিক সময়ে অফিসে উপস্থিত হলো, এবং যদি এটা তার কাছে দুর্বোধ্যভাবে উপস্থাপন করা হতো যে আপনি আপনার মতো আসেন, পরে ব্যবস্থা নেওয়া হবে, এর মানে এই জায়গায় নিয়ন্ত্রণের যে ব্যবস্থাটা নেওয়া হবে এটা ক্লিয়ার ছিল না, কনসেপ্টটা কর্মীদের জন্য উপযুক্ত ছিল না। ফলে দেখা যাবে যে দিন শেষে কর্মী এবং মালিকের মধ্যে বিভিন্ন মতানৈক্য দেখা দেবে, তাদের মধ্যে কাজের বিশৃঙ্খলা দেখা দেবে। এর জন্য যে নিয়ন্ত্রণ করতে হলো নীতিমালার মধ্যে থাকতে হবে, শিক্ষার্থীরা কি সরলতা থাকলেই ওই নিয়ন্ত্রণ ব্যবস্থাটা গ্রহণযোগ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা হয়ে থাকে। তারপর হচ্ছে গ্রহণযোগ্যতা। আমি যার উপর নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করব সে যদি এটা গ্রহণ না করে, অর্থাৎ এমন নিয়ন্ত্রণ ব্যবস্থা করেছি যে তার ক্ষেত্রে ওই সেক্টরে কাজ করা সম্ভব হবে না, তখন ওই নিয়ন্ত্রণ ব্যবস্থায় নীতিমালায় এই নীতিমালাটা সঠিক নীতিমালা হবে না। সে তার উৎপাদনে যে উদ্দেশ্য পরিকল্পনা করেছিল এই পরিকল্পনা সাকসেস করতে পারবে না, সফল করতে পারবে না। এই জন্য তাকে অবশ্যই গ্রহণযোগ্য একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করতে হবে। মনে করো আমি যদি একজন কর্মীকে আমি টার্গেট দিলাম 10,000 একক পণ্য বিক্রি করার, এক্ষেত্রে দেখা গেল সে সর্বোচ্চ 1,000 বা 2,000 একক পণ্য বিক্রি করতে পারে। এক্ষেত্রে যদি আমি তার উপর চাপিয়ে দিই তাহলে তার কাছে এটা গ্রহণযোগ্য কোনো নিয়ন্ত্রণ পদ্ধতি মনে হবে না, কারণ তার পরিবেশ পরিস্থিতি, পণ্যের চাহিদা সব কিছু বিবেচনায় এনেই তার উপর এমন নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করতে হবে যেটা তার কাছে গ্রহণযোগ্য। যদি 1,500 একক পণ্য বিক্রি করতে পারে, হ্যাঁ তার উপর আমরা 2,000 একক পণ্য বিক্রির জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করতে পারি যে হ্যাঁ আপনি 2,000 একক পণ্য যদি বিক্রি করতে পারেন তাহলে আপনার কার্যক্রমটা স্ট্যান্ডার্ড ধরা হবে। এক্ষেত্রে আমরা জানি যে নিয়ন্ত্রণ নীতিমালার মধ্যে গ্রহণযোগ্য নীতিমালা থাকতে হবে, অর্থাৎ যার উপর নিয়ন্ত্রণ করব তার কাছে যেন গ্রহণযোগ্য মনে হয়, তার কাছে যেন বোধগম্য মনে হয়, সে যেন এটা মেনে নেয়। এই মেনে নেওয়ার মতো নীতিমালায় থাকতে হবে নিয়ন্ত্রণে। তারপরে হচ্ছে ভবিষ্যৎ দিক নির্দেশনা। আমরা যত কাজ করি ব্যবস্থাপকীয় সম্পূর্ণ কাজই ভবিষ্যৎকে সামনে রেখেই করি, অর্থাৎ পরিকল্পনা এবং পরিকল্পনার পরে যে কাজগুলো সংগঠিত হয় সেই কাজগুলো ভবিষ্যৎকে সামনে রেখেই করা হয়। আর নিয়ন্ত্রণ ব্যবস্থা ভবিষ্যৎ কার্যক্রম যেন সঠিকভাবে সুন্দরভাবে হয় এই জন্য নিয়ন্ত্রণ ব্যবস্থা। কারণ খেয়াল করো শিক্ষার্থীরা, যে কাজটা হয়ে গেছে এটা নিয়ে আমরা আর কিছু করতে পারবো না, এর কোনো সমাধান নাই, কারণ হয়ে গেছে। হ্যাঁ, যদি আমি ভবিষ্যতে এই কাজটা যে ভুলগুলি হয়েছিল আগে এই ভুলগুলো আবার না হয়, আবার পুনরাবৃত্তি না ঘটে, আবার আমাদের সামনে একই সমস্যায় আমরা পতিত না হই, তাহলে আমাদের দরকার হবে কি নিয়ন্ত্রণের ভবিষ্যৎ দিক নির্দেশনা। যেই পরিকল্পনাটা আগে গ্রহণ করা হয়েছিল এই পরিকল্পনার ত্রুটিগুলো ধরতে হবে, সমস্যাগুলো ধরতে হবে, বিচ্যুতিগুলো ধরতে হবে, এবং কোন স্তরের সমস্যা ওইগুলো অনুধাবন করতে হবে। অনুধাবনের মাধ্যমে আমরা কি করতে পারবো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী পরিকল্পনাটা সুন্দর করতে পারবো। আর পরবর্তী শব্দটার সাথে ভবিষ্যৎ শব্দটাই মিন করে। আর দিক নির্দেশনা মানে কোন নিয়ম নীতি বা শৃঙ্খলায় আমি কাজটি করব। আমার ঊর্ধ্বতন বস আমাকে ওই ব্যাপারে দিক নির্দেশনা দিবে যে কর্মীদেরকে ওইভাবে নিয়ন্ত্রণ তুমি করো, ওইভাবে নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমি কি করতে পারবো, আমার লক্ষ্য অর্জন করতে পারবো। তাহলে ভবিষ্যৎ দিক নির্দেশনা নিয়ন্ত্রণ নীতিমালার অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক।
তারপরেরটা পয়েন্টটা দেখি আমরা নমনীয়তা। হ্যাঁ, নমনীয়তা সম্পর্কে আগেও আলোচনা হয়েছে নিয়ন্ত্রণ ক্লাসে, আবার বলছি যেহেতু এটা নীতিমালার একটা অংশ। দেখো, নমনীয়তাটা সব কাজে এত বেশি জরুরি যে কাজটা আমরা ভবিষ্যৎটা সব অনুমান নির্ভর করি, আমরা জানি না আসলে কখন কোন কাজটা হবে, তবে অনুমান নির্ভর এবং অতীতের জ্ঞান থেকে আমরা ভবিষ্যতের পরিকল্পনাটা করে থাকি। আর ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে নমনীয়তা যদি না থাকে তাহলে আমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা কঠিন হয়ে যাবে। নমনীয়তা কি? পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে, পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে আমার চলার নামই হচ্ছে নমনীয়তা। অর্থাৎ যে আমি যদি একটি পরিকল্পনা করি যে আমি ঈদুল ফিতরের আগে আমি 10,000 একক উৎপাদন করব, কিন্তু খেয়াল করো বর্তমান পরিস্থিতিটা মাথায় আনো যে আমরা কেউ জানতাম না এই করোনা নামক ভাইরাস দ্বারা আমরা এভাবে পুরো বিশ্ব স্থবির হয়ে যাবে। কিন্তু এখন দেখো আমাদেরকে উদ্দেশ্য যদি কঠোরভাবে আমলাতান্ত্রিকভাবে পরিকল্পনায় নিয়মগুলো পালন করা হতো তাহলে কি আমাদের দ্বারা এই মুহূর্তে উৎপাদন কার্য সচল রাখা সম্ভব? না। এই নীতি অনেক ক্ষেত্রেই আমরা এটাকে আমলে নেই না, কিন্তু পরিকল্পনার শুরু করে ব্যবস্থাপকের সার্বিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে নিয়ন্ত্রণ ব্যবস্থার নীতিমালার মধ্যে অন্যতম একটা নীতি হচ্ছে ব্যতিক্রমের নীতি। ব্যতিক্রমের নীতি কি? দেখো, আমরা তো ভবিষ্যৎ ঊর্ধ্বতন নির্বাহীগণ সবার মাধ্যমে বা সিদ্ধান্তের মাধ্যমে এই কাজটি করতে হয়। আমি যদি উদাহরণ দেই যে বর্তমানে দেখো গার্মেন্টস সেক্টরের কাজ করোনা ভাইরাসের কারণে কিছুদিন বন্ধ ছিল, তখন আবার ঊর্ধ্বতন, এটা কিন্তু নিম্ন পর্যায়ে ব্যবস্থাপকগণ এটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তাদের ছিল না। তখন ঊর্ধ্বতন কর্মকর্তাগণ একসাথে মিটিং করে এখন কি ব্যবস্থা নেওয়া যায় এবং অর্থনৈতিক চাকা সচল করার জন্য কোন ব্যবস্থাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ব্যাপারে নতুন একটা কি সিদ্ধান্ত নিয়েছে, যেটা আসলে নিয়ন্ত্রণ ব্যবস্থার ক্ষেত্রেও ব্যতিক্রমের একটা নীতিমালা থাকবে, যে ব্যতিক্রম না হলে ব্যতিক্রম পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে হবে। আর এইটা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। মিতব্যয়িতা। মিতব্যয়িতা কি শিক্ষার্থীরা? মিতব্যয়িতা আমরা বুঝি যে আয় বুঝে ব্যয় করো বা অল্প খরচ করো, আয় অনুসারে ব্যয় করো, কিন্তু সম্পদ, উপকরণ ও সম্পদের উপর ভিত্তি করে কম খরচে কম সময় ব্যয় করে বেশি উৎপাদন করা, বেশি আয় করা নামই হচ্ছে মিতব্যয়িতা। আবার বলছি, উপকরণ ও সম্পদের সঠিক ব্যবহার করে কম সময় ও কম ব্যয় যদি করে ওই নির্দিষ্ট উদ্দেশ্য অর্জন করা যায়, এটার নামই হচ্ছে মিতব্যয়িতা। আর একটা প্রতিষ্ঠান অর্থনৈতিক কার্যক্রমই সচল রাখে, আর অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে যদি মিতব্যয়িতা না থাকে তাহলে ওই প্রতিষ্ঠান তার সফলতা সঠিকভাবে অর্জন করতে পারবে না। আর সফলভাবে প্রতিষ্ঠান পরিচালনা করার ক্ষেত্রে মিতব্যয়িতার বিকল্প নাই। যদি আমি নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করতে পারি সঠিকভাবে, তাহলে আমার প্রতিষ্ঠানের সম্পদ যা থাকবে এটা সর্বোচ্চ ব্যবহার করা সম্ভব হবে। কারণ আমরা যে প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে থাকি এই প্রতিষ্ঠানগুলোতে দেখি যে আমার প্রতিযোগী আরেকটা প্রতিষ্ঠান আছে, তো একই পণ্য উৎপাদন করলেও ওই প্রতিষ্ঠানের সাথে তাল মিলিয়ে আমাদের সম্পদ উপকরণকে ব্যবহার করে তার চেয়ে গুণ ও মানের পণ্য উৎপাদন করতে হবে ওই সময়ের ভিতর। এই যে আমার অর্থনৈতিক সীমাবদ্ধতা ও উপকরণগত সীমাবদ্ধতা মাথায় রেখে আমার এই উৎপাদন কার্যকে সচল রাখতে হবে। আর এই সচল রাখার জন্য যে আমার উৎপাদন প্রক্রিয়ায় মিতব্যয়িতা অন্যতম একটি গুণ, অন্যতম একটি নীতিমালা, অন্যতম একটি আদর্শ, অন্যতম একটি হাতিয়ার। দক্ষতা। দক্ষতা কি? আমরা জানি যদি অদক্ষ লোককে কোনো কাজ দেওয়া হয় তাহলে ওই কাজটি সে অনেক সময় ধরে, ব্যাপক সময় ধরে করতে থাকে, কিন্তু সে সফলতা দ্বার প্রান্তে অনেক সময় পৌঁছাতে পারে না, কারণ সে কাজ সম্পর্কে সে দক্ষ নেই। অর্থাৎ আমি যদি পরিকল্পনা অনুসারে কাজ করতে চাই, কম খরচে কম সময় ব্যয়ে যদি সর্বোচ্চ উৎপাদন করতে পারি, এটাই হচ্ছে আমার দক্ষতা। অর্থাৎ আমি কতটুকু দক্ষ। যদি দুজন কর্মীকে কাজ দেওয়া হয়, একই কাজ একই সময় দেওয়া হয়, একজন কর্মী কাজটা সঠিকভাবে করতে পারেনি
আরেকজন কর্মী ওই কাজটি অল্প সময়ে নির্দিষ্ট সময়ের আগেই কাজটি শেষ করে ফেলেছে, এর মানে ওই কর্মীর ওই বিষয়ে দক্ষতা আছে। তাহলে আমার নিয়ন্ত্রণ ব্যবস্থায় দেখতে হবে আমি যে নিয়ন্ত্রণ কাজটা করব এটা কতটুকু দক্ষতার সাথে করতে পেরেছি, এর মধ্যেই আমার উদ্দেশ্য অর্জন করা সম্ভব হবে। দ্রুততা, হ্যাঁ, নিয়ন্ত্রণ ব্যবস্থা যে নির্বাহীগণ নিয়ন্ত্রণ কার্যক্রম সচল রাখেন, ওই নির্বাহীগণ যদি দ্রুততার সাথে কোনো সিদ্ধান্ত না নিতে পারেন তাহলে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব হয় না, তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পথে বাধা তৈরি হয়। কারণ এমন অনেক পরিস্থিতি তৈরি হয় যে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে ওই তথ্যগুলো দেওয়া সম্ভব হয় না, তখন তাকে কি করতে হয়, দ্রুততার সাথে এই সমস্যা সমাধান করতে হয়। তাই নিয়ন্ত্রণ ব্যবস্থায় যদি দ্রুততার সাথে যে কোনো পরিস্থিতি সমাধান করার বিষয় না থাকে তাহলে তার পক্ষে উদ্দেশ্য অর্জন করা সম্ভব না। তারপরে আসি প্রত্যক্ষ নিয়ন্ত্রণ। প্রত্যক্ষ নিয়ন্ত্রণ হচ্ছে যে কর্মীগণ আছেন এই কর্মীগণের সাথে নির্বাহীর পারস্পরিক আন্তঃব্যক্তিক সম্পর্ক তৈরি, অর্থাৎ যে কাজটি করা হবে, যে কাজটির উপর নিয়ন্ত্রণ করা হবে, সে যদি তার ঊর্ধ্বতন যে রুম বরাদ্দ আছে এই রুমে থেকেই কাজ করতে চায় তাহলে দেখা যাবে একসময় তার উদ্দেশ্য অর্জন হয়নি। এর জন্য কর্মীদের পাশে যেতে হবে, কর্মীদের খোঁজখবর নিতে হবে, সরাসরি কর্মীদের বিভিন্ন কাজের তদারকি করতে হবে। এই যে পরোক্ষভাবে কাজ না করে প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ প্রক্রিয়াটা যদি সচল রাখা যায় তাহলে পরিকল্পনা অনুসারে তার উদ্দেশ্য অর্জিত হবে। নিরবিচ্ছিন্নতার ব্যাপারটা আমি এরকমভাবে বোঝাতে চাই, যেমন একটা চক্র, আমি যদি এটা একটা বৃত্ত ধরি, দেখো এই বৃত্তের মধ্যে কতগুলো, একটা সার্কেলের মধ্যে মাঝখানে গ্যাপ আছে, গ্যাপ থাকার ফলে দেখা যাবে সে তার বৃত্তটা সঠিকভাবে করতে পারে নাই। এর যদি সম্পূর্ণ এই বৃত্তটা আমার পরিকল্পনার উদ্দেশ্য হয়ে থাকে বা লক্ষ্য হয়ে থাকে তাহলে আমার লক্ষ্য অর্জনের পথে এই জায়গাগুলো বাধাগ্রস্ত করবে, সমস্যা তৈরি করবে। হ্যাঁ, তখন আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবো না। এজন্য যে নিয়ন্ত্রণ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন হতে হবে, যে ঊর্ধ্বতন পর্যায় থেকে একদম কর্মী পর্যন্ত যারা উৎপাদন কাজে সরাসরি কায়িক শ্রমের মাধ্যমে জড়িত থাকে তাদের মধ্যে যদি আমি দেখি একটা স্টেজে নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে আর একটা স্টেজে নাই, বা একটা উদ্দেশ্য অর্জন হওয়ার পর আবার যে উৎপাদন কার্য সচল হয়েছে ওই ক্ষেত্রে নিয়ন্ত্রণ ব্যবস্থা তেমন মানা হয় নাই, তাহলে বোঝা যাবে এদের মধ্যে কি নিরবিচ্ছিন্নতা নেই, মানে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে না, তাদের মধ্যে বিচ্ছিন্নতা দেখা যাবে এবং সে তার লক্ষ্য অর্জন কখনোই করতে পারবে না। এজন্য তাদের দরকার যে আমার নিয়ন্ত্রণ নীতিমালায় যেন অবশ্যই কী থাকে, নিরবচ্ছিন্নতা অবশ্যই যেন থাকে। শিক্ষার্থীরা, আশা করি এ বিষয়টি বুঝতে পেরেছ। আধুনিক প্রযুক্তি, হ্যাঁ, সময়ের দাবি মেনে নিতেই হবে। এক সময় মানুষ সকল হিসাব হাতে লিখে রাখতো। তারও আগে যদি যাই যে পাহাড়ের গুহায় চামড়ার গায়ে গাছা দাগ কেটে হিসাব রাখতো, কিন্তু বর্তমানে কি ওই পরিস্থিতিতে হিসাব রাখলে কি আমরা আমাদের সফলতা অর্জন করতে পারবো শিক্ষার্থীরা? না, কখনোই না। এর জন্য প্রয়োজন হবে কি আধুনিক প্রযুক্তি ব্যবহার। কারণ আমরা জানি বর্তমান সময়টা হচ্ছে অর্থনৈতিক জগতে পূর্ণ প্রতিযোগিতার যুগ। এই প্রতিযোগিতার মধ্যে কেউ যেই প্রযুক্তি ব্যবহার করছে আমাকে তার চেয়ে আপগ্রেড প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যয়টা হ্রাস করে আমার কার্যক্রমটাকে সচল রাখতে হবে। আর এইটুকু করার জন্য এবং এই ক্ষেত্রে নিয়ন্ত্রণ নীতিমালায় আমার আধুনিক প্রযুক্তিও থাকতে হবে। আধুনিক প্রযুক্তি যখন থাকবে তখন ওই আধুনিক প্রযুক্তির মাধ্যমে আমি নিয়ন্ত্রণ করতে পারবো ওইভাবেই আধুনিক প্রক্রিয়ার মাধ্যমে। আগের যে হাতুড়ি যে পদ্ধতি ছিল এই পদ্ধতির চেয়ে সনাতন যে পদ্ধতি ছিল ওই পদ্ধতিতে নিয়ন্ত্রণ ব্যবস্থা একরকম হবে। আধুনিক প্রযুক্তি ব্যবহার নির্ভরশীল প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ব্যবস্থা ঠিক ভিন্ন হবে। তাহলে আমরা দেখো আজকে নিয়ন্ত্রণের নীতিমালাগুলো আলোচনা করলাম। আশা করি শিক্ষার্থীরা নিয়ন্ত্রণের নীতিমালাগুলো বুঝতে পেরেছ। তবে সবগুলো উপাদান যে একটা প্রতিষ্ঠানে নীতিমালার মধ্যে সবগুলোর সমান হারে থাকবে তা না, ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে নীতিমালার ভিন্নতা থাকতে পারে। এক এক জায়গায় এক একটার বেশি প্রাচুর্যতা লক্ষ্য করা যায়। এখন আমরা আলোচনা করব ব্যবসা প্রতিষ্ঠানে
ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকার নিয়ন্ত্রণ। হ্যাঁ শিক্ষার্থীরা, ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রকার নিয়ন্ত্রণ ব্যবস্থা কি কি? প্রথম হচ্ছে কাঠামোগত নিয়ন্ত্রণ। অর্থাৎ কাঠামোগত নিয়ন্ত্রণ হচ্ছে আমার প্রতিষ্ঠান যে আওতা, পরিধি, কাঠামোর উপর ভিত্তি করে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা আরোপ করতে হবে, এবং এই কাঠামোর উপর ভিত্তি করে পরিকল্পনা অনুসারে যে নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হয় তাকেই কাঠামোগত নিয়ন্ত্রণ বলা হয়। আর কাঠামোগত নিয়ন্ত্রণ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আমলাতান্ত্রিক, আরেকটা হচ্ছে মূল্যবোধ ভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থা কি? অর্থাৎ সুনির্দিষ্ট নিয়ম নীতির উপর নির্দিষ্ট করা থাকবে, ওইটার উপরই ভিত্তি করে আমার সকল কাজ করতে হবে নিয়ন্ত্রণ ব্যবস্থায়। আর মানে ওই আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় যে জিনিসটার উপস্থিতি পাওয়া যাবে না, এটা হচ্ছে নমনীয়তা পাওয়া যাবে না। আমি আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় কি পাবো না? নমনীয়তা পাবো না, মানে পরিবেশ পরিস্থিতিতে আমি এটা পরিবর্তন করতে পারবো না নিয়ন্ত্রণ কৌশল। এক্ষেত্রে দেখা যায় সরকারি কার্যক্রমে বা অনেক অনেক অফিস আদালতে আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু আছে, যার ফলে সে ওই নিয়ন্ত্রণ ব্যবস্থাটা কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা, মানে সে তার নিয়মের বাইরে আসতে পারবে না, যে পরিবেশ বা সময়ের দাবি ওইগুলো সে শুনবে না। এই জন্য দেখা যায় অনেক সময় যে অবসরপ্রাপ্ত শিক্ষকও তার অবসরকালীন টাকা তোলার জন্য অনেক ঘোরাঘুরি করতে হয়, নিয়মের বেড়াজালে তাকে পড়তে হয়, তাই না শিক্ষার্থীরা? এই জন্য আমরা আমলাতান্ত্রিক কাঠামোগত নিয়ন্ত্রণের মধ্যে একটা হচ্ছে আমলাতান্ত্রিক, আরেকটা হচ্ছে মূল্যবোধ ভিত্তিক, আদর্শ, নিয়ম, নীতি এবং আমার উদ্দেশ্যের উপর ভিত্তি করে সে প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক উন্নতি করে যে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা তৈরি করা হয়, এটা হচ্ছে মূল্যবোধ ভিত্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। এখন আসো কৌশলগত নিয়ন্ত্রণ ব্যবস্থা। কৌশলগত নিয়ন্ত্রণ ব্যবস্থা কি? কৌশলগত নিয়ন্ত্রণ ব্যবস্থা হচ্ছে আমি কোন পদ্ধতি, কোন প্রক্রিয়া অবলম্বন করে নিয়ন্ত্রণ করলে আমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন হবে, আমার ব্যবসার প্রতিষ্ঠানের পরিধিটা কেমন, ওই পরিধির উপর ভিত্তি করে আমি নিয়ন্ত্রণ ব্যবস্থাটা আরোপ করব। এটাই হচ্ছে কৌশলগত নিয়ন্ত্রণ। কার্যভিত্তিক মানে কাজের উপর ভিত্তি করে আমার উৎপাদন, ক্রয়, বিক্রয়, মানে যেই ধরনের উৎপাদন কার্য আছে এই কাজগুলোর উপর ভিত্তি করে যে নিয়ন্ত্রণ কৌশল ব্যবস্থা নেওয়া হয় সেটি হচ্ছে কার্যভিত্তিক নিয়ন্ত্রণ। উৎপাদন, আচ্ছা, উৎপাদনকে সচল রাখার জন্য যে সকল নিয়ন্ত্রণ ব্যবস্থা কাঠামো গ্রহণ করা হয় সেটাকে বলা হয় উৎপাদন নিয়ন্ত্রণ ব্যবস্থা। আর্থিক নিয়ন্ত্রণ ব্যবস্থা মানে অর্থের সাথে সম্পর্কযুক্ত যে সকল সেক্টর থাকে ওই সকল সেক্টরে যেই পদ্ধতিতে নিয়ন্ত্রণ ব্যবস্থাটা গ্রহণ করা হবে ওই নিয়ন্ত্রণ ব্যবস্থাকে বলা হবে আর্থিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। হ্যাঁ শিক্ষার্থীরা, এই নিয়ন্ত্রণ কাঠামো বা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকার নিয়ন্ত্রণগুলো ব্যবহার করা হয়। আমরা আজকে এই আলোচনার মধ্যে থেকে নিয়ন্ত্রণ অধ্যায়টা শেষ করতে পেরেছি। এখন আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা। আশা করি তোমরা ওই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলি দিতে পারবে। খেয়াল করো এদিকে শিক্ষার্থীরা, যে সৃজনশীল প্রশ্ন, বাবু বেকারি লিমিটেড এর কর্তৃপক্ষ তার শ্রমিকদের দৈনিক 8 ঘন্টা কর্মসময়ের মধ্যে 7,000 পিস বিস্কুট উৎপাদনের নির্দেশ দেন। মাস শেষে দেখা যায় 1,80,000 পিস বিস্কুট উৎপাদন হয়েছে। উক্ত প্রতিষ্ঠানে ব্যবস্থাপক কারণ অনুসন্ধান করে দেখলেন বিদ্যুৎ ব্যবস্থার ঘাটতির কারণে এমনটি হয়েছে। জেনারেটরের ব্যবস্থা করে দেওয়ার ফলে পরবর্তী মাস থেকে আশানুরূপ উৎপাদন সম্ভব হয়েছে। দেখো, এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে ব্রেক ইভেন বিন্দু কি, আদর্শ মান বলতে কি বোঝায়? তাহলে প্রথমেই বলি, আর তোমরা গত ক্লাসেই শুনেছ যে ব্রেক ইভেন পয়েন্ট কি। আমরা উত্তরে লিখব যে ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে যেইখানে আয় ও ব্যয় সমান থাকবে, যে বিন্দুতে, ওইটার নামই হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট বিন্দু, যেখানে নো প্রফিট নো লস। কিন্তু যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন, এক কথায় আমরা উত্তর দেব। আদর্শ মান বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। যে নিয়ন্ত্রণটা আদর্শ মানের উপর ভিত্তি করেই পরিচালিত হয়, অর্থাৎ যে মানের উপর ভিত্তি করে ব্যবসা তার নিয়ন্ত্রণ প্রক্রিয়া গ্রহণ করে তাকেই আদর্শ মান বলে। এর ব্যাখ্যাটা যদি দিতে হয়, যে আমরা দেখি যে নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে একটি আদর্শ মান থাকে, ওই আদর্শ মানের ভিত্তিতে তার প্রকৃত কার্যফলের তুলনা করা হয় এবং তুলনার মাধ্যমে বিচ্যুতি নির্ণয় করা হয়। বিচ্যুতি নির্ণয় করে তার উপর ভিত্তি করে সংশোধনমূলক
ব্যবস্থা নেওয়া হয় শিক্ষার্থীরা? আমি আশা করি এই দুটো প্রশ্ন সহজেই তোমরা উত্তর দিতে পেরেছ। তারপরের প্রশ্নটা দেখো, উক্ত প্রতিষ্ঠানের উৎপাদনের আদর্শ মান নির্ণয় করো। এখানে খেয়াল করো শিক্ষার্থী যে 8 ঘন্টা কাজ করবে, প্রতি ঘন্টায় দৈনিক 8 ঘন্টা কর্মসময়ের মধ্যে 700 পিস, তাহলে সে কত পিস উৎপাদন করতে পারবে? এই ক্ষেত্রে আমি বলতে চাই যে তিনি যদি উৎপাদন করতে চান দৈনিক যেহেতু 8 ঘন্টায়, তাহলে মাসে কত? 30। এক মাসে উৎপাদন করবে 3 × 21, অর্থাৎ 2,10,000 পিস বিস্কুট উৎপাদন করবে। কিন্তু দিন শেষে সে কত উৎপাদন করতে পেরেছে? 1,80,000 পিস। আমরা যখন গ প্রশ্নের জ্ঞানটা দিব, তখন আমরা লিখব যে উক্ত প্রতিষ্ঠান উৎপাদনের আদর্শ মান হচ্ছে 2,10,000 পিস বিস্কুট উৎপাদন। তারপর আমরা এটার ব্যাখ্যাতে যাব। ব্যাখ্যাতে এইভাবে আলোচনাটা শুরু করব যে পূর্ব নির্দিষ্ট আদর্শ মানের ভিত্তিতে প্রকৃত কার্যফল তুলনা করে আমরা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করতে পারি। আর উক্ত প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ তুলনা করার মাধ্যমে দেখা যাবে যে কম বিস্কুট উৎপাদন হয়েছে। আর এই কম বিস্কুট উৎপাদন যে হয়েছে, এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারবো শিক্ষার্থীরা? আমরা নির্ণয় করতে পারবো ওইভাবে যে আমরা প্রকৃত কার্যফল থেকে, আদর্শ কার্যফল থেকে প্রকৃত কার্যফলের কি করব? বিয়োগ করব। বিয়োগ করার মাধ্যমে আমরা দেখব যে কত পিস বিস্কিট কম উৎপাদন হয়েছে। এইভাবে আমরা যখন উদ্দীপকের ভিত্তিতে প্রয়োগমূলক প্রশ্ন, গ প্রশ্নটা মূলত প্রয়োগমূলক, উদ্দীপকের ভিত্তিতে উত্তরটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। লাস্ট প্রশ্ন, তুমি কি মনে করো নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপসমূহ সঠিকভাবে অনুসৃত হওয়ায় কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে? উদ্দীপকের আলোকে যুক্তিসহ বিশ্লেষণ করো। হ্যাঁ শিক্ষার্থীরা, উত্তরটা আমরা শুরু করব হ্যাঁ দিয়ে। হ্যাঁ, আমি মনে করি নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপগুলো সঠিকভাবে অনুসৃত হওয়ায় কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। তারপর কারণ হিসাবে দিবা যে প্রকৃত কার্যফল, যে আদর্শ মানের ভিত্তিতে প্রকৃত কার্যফলের তুলনা করে নিয়ন্ত্রণ ব্যবস্থা পরিচালনা করা হয়। আর এই নিয়ন্ত্রণ ব্যবস্থা পরিচালনার ভিত্তিতে তুলনা বের করা হয় এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এই উদ্দীপকে এই সবগুলো কাজই করেছে। দেখো, একটা নির্দিষ্ট আদর্শমান, মানে যখন অনুধাবন শেষ হবে তখন তুমি প্রয়োগমূলক উত্তরটা এইভাবে সাজাইবা যে এখানে একটি নির্দিষ্ট আদর্শমান ছিল যেটা 2,10,000 পিস বিস্কিট উৎপাদন, এর প্রকৃত কার্যফল হচ্ছে 1,80,000 পিস। এর মধ্যে বিয়োগ করে দেখাবে এই জায়গায়, এবং এই কাজটা যে সঠিকভাবে নেওয়া হয়েছে, এর মানে আদর্শ মানের সাথে প্রকৃত কার্যফলের বিয়োগ করা হয়েছে, বিচ্যুতি নির্ণয় করা হয়েছে, তুলনা করা হয়েছে। তার ফলশ্রুতিতে দেখা যাবে যে সংশোধনমূলক ব্যবস্থা হিসেবে কারণ উদ্ঘাটন করতে পেরেছে সে, যে তার বিদ্যুৎ সমস্যার কারণে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে অনুসারে পণ্য উৎপাদন করতে পারেনি। সুতরাং সে বিদ্যুৎ সমস্যার সমাধান করেছে, এর মানে কি সংশোধনমূলক ব্যবস্থা সে গ্রহণ করেছিল আর্থিক এর ফলশ্রুতি লাস্টে তুমি যেভাবে শেষ করবে যে আমি মনে করি যে উক্ত প্রতিষ্ঠান সঠিকভাবে আদর্শ মানের ভিত্তিতে কার্যফলের তুলনা করে সংশোধনমূলক, সঠিক কারণ নির্ণয়পূর্বক সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। শিক্ষার্থীরা, এই সৃজনশীল আশা করি বুঝতে পেরেছ। আমি তোমাদের বইয়ের প্রথম 1 নম্বর সৃজনশীলটা হোমওয়ার্ক দিচ্ছি। আমি এই ক্লাস এখানে শেষ করব। তার আগে তোমাদেরকে আবারও অন্তরের মণিকোঠা থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।